বাংলা শব্দার্থ তত্ত্বের ক্লাস দ্বাদশ শ্রেণী, আজকে তার দ্বিতীয় অংশ আমরা ক্লাস শুরু করছি। এর আগে আমরা শব্দার্থ তত্ত্ব বলতে কি বুঝি সেটা আমরা আলোচনা করেছি। এছাড়া শব্দের কখন পরিবর্তন হয় সময়ের সঙ্গে এবং বিভিন্ন পরিস্থিতিতে তার যে পরিবর্তন হয় সেই সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, এবং শব্দের অর্থের আলোচনা কোন কোন তত্ত্বের উপরে নির্ভরশীল সেই যে তিনটি তত্ত্ব সেগুলো নিয়েও আলোচনা হয়ে গেছে। আজকে আলোচনার প্রথম অংশে রয়েছে হচ্ছে অর্থের বৈচিত্র্য, অর্থাৎ শব্দার্থ যে আমরা যে বিভিন্ন শব্দগুলোকে পাই সেগুলো কি কি ধরনের শব্দের যে অর্থ থাকবে, কি কি ধরনের যে বৈচিত্র্য দেখা যায়, সেই রকম বৈচিত্র্য বলতে তিন ধরনের অর্থ বৈচিত্র্যের কথা বলা হচ্ছে। প্রথম বৈচিত্র্যটির নাম হচ্ছে সমার্থ শব্দ, অর্থাৎ সমার্থকতা, এবং দ্বিতীয় বৈচিত্র্যটির নাম হচ্ছে বিপরীতার্থকতা, এবং তৃতীয় বৈচিত্র্যটির নাম হলো ব্যাপকার্থকতা বা অর্থান্তর যুক্তি। সমার্থকতা কি? সমার্থকতা হচ্ছে কোনো শব্দের একই সমার্থক শব্দ বা প্রতিশব্দ আমাদের ভাষায় রয়েছে। ধরা যাক আকাশ, এই আকাশ শব্দটি অনেক সমার্থক শব্দ আমরা পাই, গগন, অম্বর, বোম, খ ইত্যাদি ইত্যাদি। পৃথিবী, এর অনেক সমার্থক শব্দ আছে, দুনিয়া, জগৎ, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুন্ধরা ইত্যাদি। বাড়ি বা গৃহ, এই গৃহের কি কি প্রতিশব্দ পাওয়া যাচ্ছে? বাড়ি, ঘর, সদন, নিকেতন, আলয় ইত্যাদি। ফুল, ফুলের কি কি প্রতিশব্দ? পুষ্প, প্রসূন ইত্যাদি। জলের কি কি প্রতিশব্দ? বাড়ি, নীর, সলিল, অপ, পানি ইত্যাদি। সকল ক্ষেত্রে এই যে প্রতিশব্দগুলো আমরা পাই সবসময় ঠিক এক্সাক্ট একদম সঠিক সেই অর্থটাকেই যে দেখায় তা কিন্তু নয়, অনেক সময় একটু তফাৎ থাকে, কিন্তু মোটামুটি ভাবে আমরা বলতে পারি এই শব্দগুলি ওই শব্দটি সমার্থক শব্দ বা ওর প্রতিশব্দ। এবার আসছি বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছি, এবং বিপরীতার্থক শব্দকে বিপরীত করার কিছু নিয়ম কানুনও আমরা ছোটবেলায় পড়েছি। অনেক সময় নেতিবাচক শব্দ প্রয়োগ করে বিপরীতার্থক শব্দ তৈরি করা হয়, যেমন বৃষ্টি, অনাবৃষ্টি, আত্মীয়, অনাত্মীয়, আবাদি, অনাবাদি, আর্য, অনার্য ইত্যাদি। এবার হয় কি, আবার কখনো হয় একদিকে ইতিবাচক শব্দ প্রয়োগ করা হলো আর একদিকে নেতিবাচক শব্দ প্রয়োগ করা হলো, এইভাবে বিপরীত শব্দ তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমরা কি দেখি যে সঠিক, বেঠিক, তারপরে সচল, অচল, সকর্ম, অকর্ম ইত্যাদি। অনেক সময় ভিন্ন শব্দ ব্যবহার করে বিপরীত অর্থ করা হয়। সাদা, কালো, ভালো, মন্দ, ঝাল, মিষ্টি, সুখ, দুঃখ ইত্যাদি। তাহলে বিপরীত শব্দ আমরা বুঝলাম যে শব্দার্থ যে অর্থের বৈচিত্র্যের মধ্যে বিপরীত শব্দের একটা বিশেষ অংশ রয়েছে। এবার আসছি ব্যাপকতা অর্থ বা অর্থান্তর যুক্তি, অর্থান্তর যুক্তি। ব্যাপকতা অর্থ কি? ব্যাপকতা অর্থ যেমন চিড়িয়াখানায় গিয়ে আমরা অনেক জন্তু জানোয়ার দেখি, তো এই জন্তু জানোয়ারের মধ্যে আমরা তার কাকে বুঝি? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হিপোপটেমাস ইত্যাদি এদেরকে বুঝি। আবার পাখি, পাখি বললে আমরা অনেক রকম পাখি বলতে পারি, কাক, শালিক, চড়াই, ফিঙে, দোয়েল, খঞ্জনা, ময়ূর, পেঁচা ইত্যাদি। ফুল বললে আমরা বিভিন্ন ফুলের কথা বুঝতে পারি, গোলাপ, পদ্ম, জুঁই, হাসনুহানা, কদম ফুল ইত্যাদি ইত্যাদি। তো এইগুলি হলো ব্যাপক অর্থ। ঘরে অনেক আসবাবপত্র আছে, আসবাবপত্র মানে কি? চেয়ার, টেবিল, খাট, আলমারি ইত্যাদি। তাহলে একটি শব্দের মধ্যে অন্যান্য শব্দের অর্থগুলো তার মধ্যে ঢুকে রয়েছে, অর্থাৎ অর্থান্তর যুক্তি ঘটেছে। এই দুটি হলো, এই তিন রকম হলো হচ্ছে শব্দের অর্থ বৈচিত্র্য। শব্দের অর্থ বৈচিত্র্য সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আসছি এই অর্থ বৈচিত্র্যের একটি বিশেষ গ্রন্থের কথা। সেই গ্রন্থ বা সেই গ্রন্থ পদ্ধতিটিকে বলা হচ্ছে থিসাস।
এই থিসরাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1805 সালে পিটার মার্ক রজেট, তার রজেটের থিসরাস। তো এই রজেটের থিসরাস এখানে কি হয়েছে, শব্দার্থগুলিকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করা হয়েছে, তাই হলো থিসরাস। এটি একটি গ্রিক শব্দ, এর ব্যুৎপত্তিগত আমাদের প্রতিশব্দ হচ্ছে রত্নাগার, এবং এই শব্দটি সংস্কৃত একটি উদাহরণ হলো অমরকোষ। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে গুচ্ছ শব্দ। গুচ্ছ শব্দ বলতে মানে ডিকশনারির মতন একটা শব্দ ধরে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বলা যাচ্ছে না। এখানে গুচ্ছ শব্দ বলতে যেমন ধরো ফল বলা হলো, তো ফলের মধ্যে বিভিন্ন রকম ফল। ধরো তুমি কোনো একটা ফল দেখে বুঝতে পারছো না, বা বুঝতে পারলেও হয়তো বলতে পারছো না বা মনে করতে পারছো না ফলটার নাম কি, তো তুমি থিসরাস উল্টালে, রত্নাগার উল্টালে, বা অমরকোষ উল্টালে তুমি দেখলে সেই ফলের মধ্যে বিভিন্ন রকম ফলের কথা বলা আছে। সেখানে দেখলে না, আমি যে ফলটার কথা বলছিলাম এই ফলটা হচ্ছে আখরোট, একটি নিরস ফল, তো সেইটা আমি পেয়ে গেলাম। এই হলো থিসরাস। থিসরাসের পরে তোমাদের পাঠ্য বইয়ে মানে তোমাদের সিলেবাসভুক্ত দ্বিতীয় যে তারপরে যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটির নাম হলো প্রয়োগ তত্ত্ব। প্রয়োগ তত্ত্ব ব্যাপারটা কি, প্রয়োগ হচ্ছে আমাদের ভাষা তো একটা নদীর মতো চলমান বহতা, তাকে আমরা ব্যবহার করি সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথন বা তারপরে ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে একে আমরা ব্যবহার করি। অনেক সময় কথা দিয়ে সম্পূর্ণ অর্থটা বোঝানো হয় না, তার জন্য কিছু আকার ইঙ্গিত, কিছু ইশারা এরকম প্রয়োগ করা হয়। তো সেইটাই হচ্ছে প্রয়োগ তত্ত্ব। প্রয়োগ তত্ত্বে যেরকম ধরো একটা আলোচনা বলছি যে তুমি যেও না তুমি যেও, তাহলে এই তুমি যেও না তুমি যেও, এই প্রথম তুমি আর দ্বিতীয় তুমি, এই দুজনকে বোঝাতে গেলে আমাদের আঙুল দিয়ে বোঝাতে হবে বা চোখ দিয়ে ইঙ্গিত করে বোঝাতে হবে, তুমি যেও না তুমি যেও, এটা একটা প্রয়োগ করি। আবার ধরো কখনো আমরা এমনও বলি, ধরো কেউ দেরি করে এসেছে, আমি বললাম কটা বাজে, তখন সে প্রত্যুত্তর দিলে ম্যাডাম রাস্তায় জ্যাম ছিল। তো কটা বাজে উত্তর কিন্তু রাস্তায় জ্যাম ছিল না, কিন্তু এই যে দুজন বক্তা কথা যখন বলছে তারা কিন্তু বুঝে গেলেন যে কি কারণে এই দুটি কথা বলা হলো, তাই না? আপাতভাবে মনে হচ্ছে যে এখানে উত্তরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু এখানে কিন্তু তাদের বিষয়টি সম্পর্কে এই যে দুজন বক্তা তারা কিন্তু জানে। এটি হলো প্রয়োগ তত্ত্ব। তাহলে প্রয়োগ তত্ত্ব সম্পর্কে আমি দুটো উদাহরণ দিয়ে বোঝালাম, একটা আকার ইঙ্গিতের সাহায্যে বোঝালাম, আর একটা হচ্ছে দুটো আপাতভাবে সঙ্গতিহীন দুটো উত্তর, কিন্তু তাদের মধ্যে যে বক্তাদের কথা বলছেন তারা এই দুই উত্তর প্রত্যুত্তরের মধ্যে তারা সে সম্পর্কে ওয়াকিবহাল। এবার শব্দার্থ তত্ত্বের সর্বশেষ যে অংশ সেই সম্পর্কে আলোচনা করছি। শব্দার্থ তত্ত্বে সমস্ত অংশটাই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এমসিকিউ ধরনের প্রশ্ন হবে বা নৈর্ভিত্তিক প্রশ্ন হবে, তো সেই জন্য এই যে শেষ অংশটিও খুব গুরুত্বপূর্ণ। এই অংশটিতে আমরা আলোচনা করব শব্দার্থ পরিবর্তনের স্বরূপ। শব্দার্থ পরিবর্তনের স্বরূপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 রকম ধারার কথা আমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে, যদিও সকলের হাতে এখনো বই পৌঁছায়নি, তবুও আমরা যে পিডিএফ থেকে যেটা পাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি যে শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্রে 3 ধরনের কথা বলা হচ্ছে। এক হচ্ছে অর্থের প্রসার, 2 অর্থের সংকোচ, 3 হচ্ছে শব্দার্থের রূপান্তর। তো আমি এই 3টে ভাগের কথা বলা হয়েছে। তো প্রসার কি? প্রসার হচ্ছে আগে শব্দটা একটা ক্ষুদ্র অর্থে ব্যবহার হতো, এখন ব্যাপক অর্থে ব্যবহার হয়। সংকোচের ক্ষেত্রে কি হচ্ছে, আগে ব্যাপক অর্থে ব্যবহার হতো, এখন ক্ষুদ্র অর্থে ব্যবহার হচ্ছে। আর রূপান্তরের ক্ষেত্রে আগে এক অর্থে ব্যবহার হতো, এখন আরেক অর্থে ব্যবহার হচ্ছে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দার্থের যে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। তো শব্দার্থের প্রসারের ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ বলছি, কারণ এখানে ওই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ আমাদের এমসিকিউ প্রশ্ন সব কিছু ফুটিয়ে পড়তেই হবে, সবাই ভালোই জানো এটা। তো কারণ তোমরা 11-এও ঠিক এইভাবে দিয়ে এসেছো। তো কালি শব্দ, এটা হচ্ছে কালো রঙের একটা তরল বিশেষ অর্থে ব্যবহার করা হয়। তো এখন কালি অর্থে আমরা লাল রঙের কালি, নীল রঙের কালি, কালো রঙের কালি সবাইকেই বুঝতে পারি।
দুই হচ্ছে, আর একটা উদাহরণ বললাম, কুম্ভকার থেকে কুমোর শব্দ এসেছে। তো কুম্ভকার কথার আদি অর্থ ছিল যারা কিনা কুম্ভ বানান, কুম্ভ অর্থাৎ কলসি বানান। কিন্তু এখন কুমোররা বা কুম্ভকাররা কিন্তু হাঁড়ি, কলসি, থালা, বাটি, মাটির বিভিন্ন রকম বস্তু, কিছু খেলনা, এই সকল কিছুই তারা বানায়। আর এখানে প্রসার ঘটেছে অর্থে, কুম্ভকার অর্থে সকল মাটির তৈজসপত্র বা মাটির জিনিসপত্র বা খেলনা ইত্যাদি তৈরি করেন যারা, তাদের সকলকেই কুম্ভকার বলা যায়। আচ্ছা, তারা এরপরে হচ্ছে আরেকটি শব্দ হচ্ছে গাং। গাং মানে আগে কেবলমাত্র গঙ্গা নদীকেই বোঝানো হতো, কিন্তু এখন এর প্রসার ঘটেছে, এখন গাং অর্থে সকল নদীকেই বোঝায়। এবার মরা গাঙে জোয়ার এসেছে, তাহলে সেই গাং তো কি সকল নদী অর্থে, শুধু সকল নদীর অর্থে নয়, মানুষের জীবন অর্থেও এখানে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপরে ধন্য। ধন্য শব্দটিতে আগে বোঝা যেত ধনবান ব্যক্তি বা বিত্তশালী ব্যক্তি, এখন ধন্য মানে যিনি সৌভাগ্যবান তাকেই বলা। পরশু শব্দের আদি অর্থ ছিল আগামীকালের পরের দিন, অর্থাৎ ভবিষ্যতের 2 নম্বর দিনটার কথা, কিন্তু বর্তমানে পরশু শব্দে গত পরশু দিনটাকেও বোঝানো হয়, অর্থাৎ গতকালের পূর্বের দিনটাই কথাও বলা হয়। তাহলে এখানেও শব্দের অর্থে প্রসার ঘটেছে। এবারে আসছি শব্দার্থের সংকোচে। শব্দার্থ প্রসারের ঠিক বিপরীত ধারা হলো শব্দার্থ সংকোচ। এখানে কি আগে যে প্রসারিত অর্থে ব্যবহার করা হতো, সেই প্রসারিত অর্থ ছেড়ে এখন সংকুচিত হয়ে অর্থটা কোনো একটা বিশেষ অর্থকে ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো অন্ন, অন্ন শব্দে যে কোনো খাদ্যকে বোঝানো হতো। যেমন ধরো আমরা যখন মিষ্টান্ন বলি তখন মিষ্টি খাবারকে বোঝাই, কিন্তু এখন অদন্তের নয় এই অন্ন শব্দের অর্থ হচ্ছে চাল থেকে প্রস্তুত যে খাদ্য, অর্থাৎ ভাতকে বোঝানো হয়। তাহলে এখানে আগে যে কোনো রকম খাবারকে বোঝানো হতো, সেখানে কেবলমাত্র এখন ভাতকেই বোঝানো হচ্ছে অন্ন দিয়ে। তাহলে এখানে শব্দার্থের সংকোচ ঘটেছে। মৃগ, মৃগ শব্দটি হচ্ছে যে কোনো বন্য জন্তু। আগে রাজারা মৃগয়ায় যেতেন, তাহলে যে কোনো বন্য জন্তু শিকার করতে যেতেন, কিন্তু এখন মৃগ বললে তোমরা সবাই বলবে যে মৃগ কথার অর্থ হলো হরিণ। তাহলে এটা সংকোচ ঘটে কেবলমাত্র হরিণের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে। মুনিশ, মুনিশ মানে হচ্ছে মানুষ, কিন্তু এখন মুনিশ মানে আমরা বুঝি কেবলমাত্র মজুর যারা কায়িক শ্রম করে কাজ করে। প্রদীপ, প্রদীপ মানে হচ্ছে আলো বা দ্বীপ, যে কোনো ধরনের দ্বীপ হলেই তা হতো প্রদীপ। এখন প্রদীপ মানে মাটির একটি বিশেষ তেল সলতে দিয়ে তৈরি একটি বিশেষ দ্বীপ জ্বালানোর পাত্র, তাকে বলা হয় প্রদীপ। এবারে আসি শব্দার্থে যে পরিবর্তনের যে তৃতীয় ধারা, অর্থাৎ শব্দার্থের রূপান্তর, সে সম্পর্কে আলোচনা। শব্দার্থের রূপান্তরে অর্থের পরিবর্তন এমনভাবে হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হয় যেন আগের সঙ্গে বর্তমানের যোগ। তো সেই রকম কয়েকটা উদাহরণ বলছি। ভাত, ভাত আগে তো মানুষ গোষ্ঠীবদ্ধভাবে যখন বাস করতো, তখন তারা যা সকলেই সারাদিন ধরে যা কিছু তারা খাদ্য হিসাবে সংগ্রহ করতো, সবাইকে গোষ্ঠীতে এক জায়গায় নিয়ে আসা হতো, তারপরে সবাইকে তার প্রাপ্য অংশ করে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হতো। তো এই ভাত মানে ছিল প্রাপ্য অংশের খাদ্যের ভাগ। কিন্তু এখন ভাত মানে আমরা চাল সিদ্ধ করে যে খাবারটা আমরা খাই, বাঙালিদের যা ছাড়া চলে না, সেই বিশেষ খাবারটি খাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটি হচ্ছে গোষ্ঠী। গোষ্ঠী মানে এর অর্থ ছিল হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, কারণ পশুপালন ছিল মানুষের একটা জীবনের একটা বিশেষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন মানুষ বন্য জীবন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে সভ্যতার ধাপের দিকে, তখন পশুপালন তাদের একটি বুদ্ধিমত্তার কাজ ছিল। এর মাধ্যমে তারা গোষ্ঠী নির্ধারণ করতো, মানে গোষ্ঠীর লোকেরা গিয়ে পশুপালন করত। তো গবাদি পশুর থাকার জায়গা অর্থে এই গোষ্ঠী শব্দটিকে ব্যবহার করা হয়। কিন্তু এখন বর্তমানে গোষ্ঠী মানে হচ্ছে সমূহ বোঝায়, মানে অনেক লোকের জায়গা, সেখানে বলা হচ্ছে গোষ্ঠী। আরেকটি শব্দ বলছি, সেই শব্দটির কথা হচ্ছে, নাম হলো কলম। কলম মানে হলো স্বর বা খাম। সরস্বতী পুজোর সময় আমরা কলম কেটে লেখনি করা হয়, পুজো শেষ হলে ওম সরস্বতী দেবায় নমঃ আমরা লিখি। সেই খাগের কলম দিয়ে, যেটা দোয়াতে একটা ফুল দিয়ে লাগানো থাকে। তো এখন কলম মানে সেই স্বর বা খাপকে বোঝায় না, কারণ ওইখানে সরস্বতী পুজোয় খাগের কলম ব্যবহার হতো, করতে করতে আস্তে আস্তে কলম মানে আমরা পেন, PEN, যে ইংরেজি শব্দ, বাংলা প্রতিশব্দ লেখনি, তাকে বুঝি। আরেকটা মজার শব্দ বললাম
বলছি গবেষণা। গবেষণা মানে কিন্তু আদি অর্থ ছিল গরু খোঁজা। তো গরু খুঁজতে খুঁজতে এত বেশি পরিশ্রম করতে হতো, এত পরিশ্রম করতে, যে কোনো পরিশ্রম সাধ্য কাজ। এবং বর্তমানে তার অর্থ কি দাঁড়িয়েছে, কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ, অর্থাৎ গভীরতর পড়াশোনা বা পাঠ বা আলোচনা বা সন্ধান বা খোঁজ, তাই হলো গবেষণা। দারুণ, দারুণ শব্দটি দারুণ থেকে এসেছে। দারুণ কথার অর্থ হচ্ছে কাঠ, অর্থাৎ কাঠ দ্বারা তৈরি। এখন দারুণ কথার অর্থ কি আমরা জানি, উত্তম। তো আপাত দৃষ্টিতে রূপান্তরগুলো মনে হচ্ছে একটু ভিন্ন হলেও আসলে কিন্তু এগুলো বিভিন্ন সভ্যতার ধাপে ধাপে ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আজকে সেই বিশেষ অন্য একটা অর্থে এসে দাঁড়িয়েছে। কিন্তু এদের মধ্যে সূত্র অবশ্যই আছে, এবং পরবর্তীকালে কেউ পড়াশোনা করতে চাইলে এগুলো জানতে পারবে যে কোন শব্দের আদি অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ কি, সে সম্পর্কে জানা যাবে। আচ্ছা, আজকের ক্লাস এই অবধিই থাকলো। শব্দার্থ তত্ত্বের ক্লাস আজকে দ্বাদশ শ্রেণী সমাপ্ত।